মা খুশিতেই ছিল মেয়ের বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে যাওয়াতে। আর মাত্র দুদিন ছিল বিয়ের। দুটি পরিবারই খুশির হাওয়া বইছিল। বর্ণালী যথাসাধ্য চেষ্টা করেছিল নিজের থেকে যতটা করা যায় বিয়ের অনুষ্ঠানে নিজেকে ব্যস্ত রাখতে। সেদিন সকালে যথারীতি গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছিল। সন্ধ্যার লগ্নের পরেই বিবাহ লগ্ন ছিল। কিছুক্ষণের ভেতরে নিরঞ্জন বর বেশি অনুষ্ঠান বাড়িতে প্রবেশ করার কথা ছিল। অনুষ্ঠান বাড়ির একটি ঘরে নববধূর বেশে অপেক্ষারত ছিল বর্ণালী। মা দৌড়াদৌড়ি করছিল আত্মীয় স্বজনদের দেখাশোনার জন্য। অনুষ্ঠান বাড়িতে একে একে নিমন্ত্রিতরা এসে পৌঁছাচ্ছিল। পরিবেশটাকে মধুর করতে মৃদু আওয়াজের সানাইয়ের সঙ্গীত ভেসে আসছিল। ঠিক তখনই এক বিরাট বিপর্যয় ঘটে যায় সকলের অজান্তে। হঠাৎ অনুষ্ঠান বাড়ির বাইরে কোলে বাচ্চা নিয়ে একটি মহিলা এসে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। মহিলাটির পরনে শতছিন্ন বস্ত্র, মাথার চুল দীর্ঘদিনের অযত্নে পরিষ্কার এবং রুক্ষ সূক্ষ্ম। এক নজর দেখলেই বোঝা যায় মানসিকভাবে বিপর্যস্ত। তার প্রতিটি কথাবার্তায় ছিল অসংলগ্নতা। প্রথম দর্শনে ভিখারি হলেই মনে হবে কোলের বাচ্চাটি অহরহ কান্নাকাটি করে যাচ্ছিল অভুক্ত থাকার কারণে। পাগলপ্রায় মহিলাটি অনুষ্ঠান বাড়ি লক্ষ্য করে এগিয়ে আসছিল। উপস্থিত নিমন্ত্রিতগণের কয়েকজন মহিলাটিকে সেখান থেকে তাড়িয়ে দেওয়ার প্রয়াস করে যাচ্ছিল। অনুষ্ঠান বাড়ির কয়েকজন নিমন্ত্রিত মহিলাটিকে কিছু খাবার দিয়ে তাড়িয়ে দেওয়ার চেষ্টায় ছিল। ঠিক তখনই বর্ণালীর মায়ের নজরে পড়ে যায় সেই কোলে বাচ্চার সাথে মহিলাটির উপরে। চমকে ওঠে তখনই, সেখানে গালে হাত দিয়ে বসে পড়ে। ভেবে গেছিল মহিলাটিকে দেখে আজকের এই অনুষ্ঠানের মুহূর্তে এই অশুভ আত্মার হঠাৎ আগমন কেন। বর্ণালীর মা কয়েক মুহূর্তের ভেতরে অনেক কিছু ভেবে উঠে এগিয়ে যায় পাগলপ্রায় মহিলাটির কাছে। ততক্ষণে চিন্তা করে নিয়েছেন এই সময় কি করতে হবে। বর্ণালীর পুরনো বাসা বাড়িটি তখনও তারা পাকাপাকিভাবে ছেড়ে দেয়নি। মনে মনে ভেবে নিল সেই বাড়িতে এদের আটকে রাখতে হবে আজকের দিনটা। সেই পুরনো বাসা বাড়িতে অনেক পরিবারের সাথে সম্পর্ক ভালো ছিল তখনও বর্ণালীদের। মা ভেবে নিল আজকের এই গুরুত্বপূর্ণ দিনটায় কখনোই এই অশুভ আত্মা যেন তার মেয়ের ছায়া স্পর্শ না করতে পারে। এটা ভেবেই মহিলাটির কাছে পৌঁছে যায়। এদিকে অনুষ্ঠান বাড়িতে কাউকে কিছু না জানিয়ে বর্ণালীর মা সেই হতদরিদ্র মানসিকভাবে ভারসাম্যহীন মহিলাটি এবং তার সন্তানকে নিয়ে এক প্রকার জোর করে সেখান থেকে লোকচক্ষুর আড়ালে পৌঁছে যায় বর্ণালীর পুরনো বাসা বাড়িতে। সেই ঘরে পৌঁছে দরজা বন্ধ করে সামনাসামনি হয় মহিলাটির। হতচ্ছাড়ি, আজ এমন শুভ দিনে তোকে এখানে মরতে আসতে হলো? মরার জন্য আর কোনো জায়গা পেলি না? ছোট শিশুটিকে কোলে জড়িয়ে হাউ হাউ করে কেঁদে উঠে বলে মহিলাটি, কি করব মা, যাওয়ার যে আর কোনো জায়গা নেই। প্রথমে গ্রামের বাড়িতে গেছিলাম, সেখান থেকে অনেক কষ্টে এই পুরনো বাড়িটার থেকে খবর পেয়ে তোমাদের নতুন বাসা বাড়িতে পৌঁছেছিলাম। সব লজ্জা শরম দুঃখ ভুলে একা হলে আত্মহত্যা করে নিতাম, কিন্তু কোলের এই শিশুটিকে নিয়ে আত্মহত্যাও করতে পারলাম না। মা, তুমি এক কাজ করো, তোমার দুটি পায়ে পড়ি, এই শিশুটাকে তুমি দিদির হাতে তুলে দিও। তারপরে আমার যেদিকে দু চোখ চায় আমি সেদিকেই চলে যাব। তোমাদের সংসারের সাথে জড়াতে চাইনি, কেবল প্রতিবন্ধ এই শিশু কন্যাটি। তোকে এখন কোথাও যেতে হবে না, পাশের ঘরে বলে দিয়ে যাচ্ছি রাতের খাবার তোদের দিয়ে যাবে। আমি কাল খুব ভোরবেলা আসব, তখন তোর সব কথা শুনবো। কাল সকাল পর্যন্ত এই ঘরের বাইরে পা রাখবি না, না হলে তোর মায়ের মরা মুখ দেখবি তুই। আমার বড় মেয়েটাকে তোরা সবাই মিলে জ্বালিয়ে পুড়িয়ে তার জীবনটাকে খাক করে দিলি। সেদিন বলেছিলি না তোর দিদি যখন তোর শ্বশুর বাড়ি গেছিল, মনে আছে সেসব কথা? যদি মনে থাকতো তাহলে এখানে এসে উঠতিস না। না বললাম তো, নিজের জন্য উঠিনি, অনেক কষ্ট সহ্য করার পরে যখন থাকতে পারলাম না, সম্পূর্ণ অসহায় অবস্থায় তোমাদের দ্বারস্থ হতে বাধ্য হয়েছি। ঠিক আছে মা, তুমি যাও অনুষ্ঠান বাড়িতে, তোমার খোঁজ পড়বে। তোমাকে না দেখলে দিদি তোমার জন্য ব্যতিব্যস্ত হয়ে উঠবে। আমি এই ঘর থেকে বেরোবো না। কালকে সকালে তোমায় সব কিছু জানিয়ে শিশুটিকে রেখে আমি চলে যাব যেদিকে দু চোখ যায়।
বর্ণালীর মা ফিরে এসেছিল বিবাহ অনুষ্ঠানের বাড়িতে। চারদিকটা তখন অন্ধকার হয়ে এসেছিল। বাড়ির কিছুটা কাছে পৌঁছাতেই জানতে পারে তার খোঁজ চলছে। বরের গাড়ি আসতেই চলেছিল অল্প কিছুক্ষণের ভেতরে। জামাই বরণ করার দায়িত্ব যে তার উপরে, এটা ভুলে গেলে চলবে কি করে? তড়িঘড়ি বাড়ির পেছনের দরজা দিয়ে বাড়িতে ঢুকে কয়েকটি মুহূর্তই সামলে নেয় সব কিছু। গতকাল রাতে মেয়ে এবং হবু জামাইয়ের সাথে জামাই বরণ করা নিয়ে একচোট ঝামেলা হয়ে গেছিল। বর্ণালীর ইচ্ছা ছিল তার মা তার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবে প্রতিটি শুভ কাজে, এবং জামাই বরণ থেকে মেয়ে জামাইকে বিদায় দেওয়া পর্যন্ত প্রতিটি শুভ অনুষ্ঠানে মায়ের ভূমিকা থাকবে অহম। এই নিয়েই আপত্তি তুলেছিল বর্ণালীর মা। তুই পাগলের মতো কথা বলছিস? এই সমাজে বিধবারা কোনো শুভ কাজে থাকে না, থাকতে নেই তাদের, এমনটাই এতদিন হয়ে এসেছে। আরও অনেকেই আছে, তাদেরকে দিয়ে এই শুভ কাজগুলো করে নিলেই তো হলো। আমি তো তোদের পাশেই আছি। বর্ণালীর সাথে নিরঞ্জনও তীব্র প্রতিবাদ করে উঠেছিল। নিরঞ্জন বলেছিল, না মা, আমারও ইচ্ছা আপনি সব কিছু নিজের হাতে করবেন। যেখানে মায়ের হাত লাগবে সেটাই পবিত্র। সমাজের পুরনো নিয়ম, বিধবার সদবার, এগুলো এখনকার সমাজে আর চলে না। নিরঞ্জনের সুরে সুর মিলিয়েছিল বর্ণালীও। বর্ণালী তীব্র প্রতিবাদ করে বলেছিল, আমার বাবা উপর থেকে আমাদের সাথে আছে, তাই মা যেটা করবে সেটাই শুভ। কন্যাদান মাই করবে এবং বিয়েতে কর্তা হিসেবে মাকেই বসতে হবে। আমার কাছে মা ছাড়া অন্য কিছু শুভ হতেই পারে না। দুজনের চাপে পড়ে বর্ণালী মা রাজি হয়েছিল সব কিছু করার জন্য। তাই অপেক্ষা না করে দৌড়ে এসেছিল জামাই বরণের জন্য। বরণ ডালা সাজানোই ছিল। অল্প কিছুক্ষণের মধ্যেই বরের গাড়ি এসে পৌঁছায় অনুষ্ঠান বাড়িতে। একদল মহিলাদের সাথে জামাই বরণ করে নিয়ে আসে বিবাহ মণ্ডপের স্থানে। ঘণ্টা 3-1 ভেতরে যথারীতি প্রথা মেনে সম্পূর্ণ হয় বড়মের বিয়ে। সমস্ত শুভ অনুষ্ঠানে মা পাশে ছিল। বিয়ের সময়টায় কড়া নজর রেখেছিল চারপাশে। মনের মধ্যে কেবলই একটা ভয়ে কাজ করছিল বর্ণালীর মায়ের। অনেক বাধা বিঘ্নের পরে এই শুভ দিনে উপস্থিত হয়েছিল সেই অশুভ মুহূর্তের। সেটা থেকে সতর্ক থাকা অনিবার্য হয়ে দাঁড়িয়েছিল। কোনো কিছুই যেন আজকের এই শুভ অনুষ্ঠানে বাধা না হয়ে দাঁড়ায়। সেই জন্যই সতর্ক দৃষ্টি মেলে তাকিয়েছিল বিবাহ অনুষ্ঠানের শেষ পর্যন্ত। একটা সময় বিয়ের অনুষ্ঠান সম্পূর্ণ হলে মেয়ে জামাই মিলে প্রণাম করতে আসলে মা জড়িয়ে ধরে দুজনকে বলেন, এই দিনটা দেখার জন্য চোখ দুটো দীর্ঘদিন থেকে অপেক্ষারত ছিল। এরপরে আমার মৃত্যু হলেও মনের ভিতরে কোনো দুঃখ থাকবে না। মেয়েটি যে অনেক কষ্ট, অনেক যন্ত্রণা সহ্য করে এই পর্যন্ত পৌঁছতে পেরেছে, তার জন্য আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। অনেক করেছিস মা তুই সকলের জন্য। তোর প্রকৃত জীবন সাথী নিরঞ্জন। কোনো ছেলেই এতদিন অপেক্ষা করতো না কোনো একটি মেয়ের জন্য, যেটা আমার জামাই করে দেখালো। এবার তোমরা দুটিতে মুখে কিছু তুলে নাও। সেই সকাল থেকে উপবাস করে আছো, আমিও তোমাদের সাথে বসে ভোজন করে নেব। সেদিনের বিয়ের বাসর চলেছিল যথারীতি তার নিয়মে, কিন্তু বর্ণালীর মা সারা রাত জেগে বাড়ির দরজার সামনে এক প্রকার পাহারায় ছিল। তার ছোট মেয়েকে তখনও বিশ্বাস করতে পারছিলেন না। তিনি পরের দিন ভোর হতেই বাসর ঘরে পৌঁছে সকলকে যে যার মতো তৈরি হওয়ার নির্দেশ দিয়ে নিস্তব্ধে বাড়ি ছেড়ে বেরিয়ে পৌঁছে গেলেন বর্ণালীর পুরনো বাসা বাড়িতে, যেখানে তার ছোট মেয়েকে এক প্রকার বন্দির অবস্থায় তিনি রেখেছিলেন। ভোরের অন্ধকার থাকতে বর্ণালীর মা পৌঁছেছিলেন পুরনো বাসা বাড়িতে। বাইরে তখনও দরজা ভেজানো দেখে দরজায় ধাক্কা দেওয়াতে দরজাটা খুলে যায়। ঘরের আলো জ্বালাতে চমকে ওঠেন তিনি। ঘর পুরো ফাঁকা ছিল। চারপাশটা দেখে চিন্তিত হয়ে পড়ে। ঠিক তখনই পাশের ঘরের বিহারি ভদ্রমহিলা ঘরের বাইরে থেকে আওয়াজ দেয়, মাতাজি इधर सुनिए ना, आप रात में जो औरत को इधर छोड़ के गए थे, उसने रात के अंधेरे में दरवाजा के पास आकर बोले, मुझे टॉयलेट में जाना है, कुछ देर के लिए बच्ची को संभालना, हम टॉयलेट से आते हैं, बच्चा को ले लेंगे। हम लोगों ने मान लिया, लेकिन माताजी 2 घंटे हो गया, जब उस औरत नहीं आया तो हम टॉयलेट के पास देखने गया तो किसी को वहाँ नहीं मिला। मेरा मर्द का साथ हम भी बहुत ढूंढा, फिर भी नहीं मिला। इधर देखिए ना, दूध पीता बच्ची बिलक बिलक के रोता है तब से, अब क्या करूं? आप ही संभाले उस बच्ची को।
বর্ণালীর মা যদিও এতটা ভালো হিন্দি জানতেন না, তবুও বিহারী ভদ্রমহিলাটি যা বললেন তিনি মোটামুটি বুঝলেন। যাকে রাতে এই ঘরে ছেড়ে গেছিল সে মাঝরাতে টয়লেটে যাবে বলে বাচ্চাটিকে তাদের ঘরে কিছুক্ষণ সামলানোর জন্য দিয়ে টয়লেটে গেছিল। কিন্তু 2 ঘন্টা পরেও যখন টয়লেট থেকে সে ফিরল না, তখন তারা স্বামী স্ত্রী দুজনেই অনেক খোঁজাখুঁজি করেছে। ততক্ষণ ওই দুধ খাওয়া বাচ্চাটি ভীষণ কান্নাকাটি করছে। এতটা তো তিনি বুঝতে পারলেন। তারপরে মাথায় আকাশ ভেঙে পড়ে। তবুও নিজেকে সামলে বিহারী ভদ্রমহিলাটিকে বললেন, তুমি ওই বাচ্চাটিকে আমার কাছে দিয়ে যাও, বাকি আমি দেখছি। তখনই বিহারী ভদ্রমহিলা বাচ্চাটিকে নিয়ে এসে বর্ণালীর মায়ের কাছে গিয়ে বলে, ऐसा है माताजी, बुरा मत सोचना, उस औरत आपको क्या लगता है? क्यों आफत मोल लिया आपने? दीदी को मालूम पड़ेगा तो क्या होगा, सोचे है आपने? বর্ণালীর মা উত্তর দেয়, বাকিটা আমি বুঝে নিচ্ছি, আপনারা এবার বিশ্রাম নিন। তখনই একটা আশ্চর্য বিষয় নজর পড়ে বর্ণালীর মায়ের। যে ছোট্ট শিশুটি মাঝরাত থেকে সমানে কেঁদে চলেছিল তার কোলে আসা মাত্র শান্ত হয়ে যায়। বিহারী ভদ্রমহিলার কোল থেকে বাচ্চাটিকে নেওয়ার সময় তখনও রীতিমতো চিৎকার করে কাঁদছিল। কিন্তু যখনই বাচ্চাটিকে নিজের কোলে নিয়ে পিঠে আস্তে আস্তে স্নেহের পরশ দিতে শুরু করলেন, তখনই বাচ্চাটি বর্ণালীর মায়ের কাঁধের উপরে ঘুমিয়ে পড়ে। বর্ণালীর মা একটু আশ্চর্য না হয়ে ভাবলেন, এটাই হয়তো ঈশ্বরের লীলা। শিশুটি ইতিমধ্যে জেনে গেছে অত্যন্ত প্রিয়জন একজন তার পাশে আছে, তাই নিশ্চিন্তে সে ঘুমিয়ে পড়তে পেরেছে। কিন্তু বর্ণালীর মায়ের চিন্তা অসম্ভব বেড়ে ওঠে তখনই। গতকাল রাতে দেখা মেয়েটি যে তার ছোট মেয়ের ঝর্ণা, সেটা তিনি এক নজরে দেখেই বুঝেছিলেন। সেই মুহূর্তের সময়ের অভাবে এবং বড় মেয়ের যাতে কোনো ক্ষতি না হয় বিবাহের মুহূর্তে, তাই তিনি ছোট মেয়েকে এমন অবস্থায় এই ঘরে রেখে গেছিলেন। আজ প্রভাতে এসে সব কিছু বুঝে তারপর যা কিছু একটা ব্যবস্থা করতেন। কিন্তু শিশুটিকে তার কাছে ছেড়ে দিয়ে রাতের অন্ধকারে কোথায় চলে যায় তার ছোট মেয়েটি? তবে কি সে নিজের জীবন বিসর্জন দিতে পথে বেরিয়ে পড়েছে? সন্তান যতই অন্যায় করুক না কেন, মায়ের মন কেঁদে উঠবে তার বিপদের সময়। বর্ণালীর মায়েরও মনটা কেঁদে ওঠে সেই মুহূর্তে। সন্তানের বিপদের আশঙ্কায় ব্যতিব্যস্ত হয়ে ওঠেন তিনি। কিন্তু এদিকে তিনিও নিরুপায়, কাকে জানাবেন এমন কথা? ছোট মেয়েটিকে খোঁজাও দরকার, কোথায় চলে গেল সে ভাবে। সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন বোধ করল না একটুও। মনে মনে ভেবে তিনি আশঙ্কিত হয়ে ওঠেন, এক মেয়েকে বাঁচাতে গিয়ে আরেক মেয়ের সর্বনাশ তিনি করে বসলেন না তো? দুটো সন্তানই যে তার নিজের, কি করে চুপ হয়ে থাকতে পারবেন তিনি? অবশেষে নিরুপায় হয়ে খানিকক্ষণ নানান চিন্তাভাবনার পরে ঠিক করলেন মেয়ে জামাইকে এই ঘটনা সম্পূর্ণ জানাতে হবে, না হলে ছোট বাচ্চাটিকে সামলানো কষ্ট হয়ে উঠবে তার একার পক্ষে। ততক্ষণে সূর্যদেব মাথার উপরে উঠে পড়েছে। ওই বাড়ি ফেরাও আবশ্যক। এতক্ষণে বাসর থেকে সবাই উঠে পড়েছে। আর অপেক্ষা না করে ছোট্ট শিশুটিকে কাঁধে ফেলে দ্রুত পায়ে এগিয়ে চললেন বাড়ির উদ্দেশ্যে। সকাল হতেই বাসর সমাপ্ত করে বর্ণালী ও নিরঞ্জন দুজনেই চলে আসে তাদের নতুন বাড়িতে। বর্ণালী এসেই খোঁজাখুঁজি শুরু করেছিল মাকে। সামনাসামনি কোথাও খুঁজে না পেয়ে উপস্থিত কয়েকজনকে জিজ্ঞাসা করাতেও যখন জানতে না পারে তখন ব্যস্ত হয়ে পড়ে। নিরঞ্জনকে ফ্রেশ হওয়ার জন্য টয়লেটে পাঠিয়ে মায়ের খোঁজ শুরু করে বর্ণালী। বেশ কিছুক্ষণ পরে হঠাৎ মাকে একটি ছোট্ট শিশুকে কোলে করে বাড়িতে প্রবেশ করতে দেখে চমকে ওঠে। জিজ্ঞেস করে বসে, কোথায় চলে গেছিলে ভোরবেলায়? আর এই শিশুটি তুমি কোথায় পেলে? কার বাচ্চা তুমি কেন নিয়ে এসেছো? মেয়ের হাজার প্রশ্নের সামনে পড়ে কিছু উত্তর দেওয়ার সময় বললেন, তোরা দুজনেই আয় আমার ঘরে, সেখানেই সব কিছু জানাবো তোদের। তবে এটুকু মনে রাখ, বেশি দেরি করিস না, অনেক বড় বিপদের হতে পারে। নিরঞ্জনকে সাথে নিয়ে আমার ঘরে একান্তে চলে আয়। মায়ের কথা শুনে চমকে উঠেছিল বর্ণালী। একটা অজানা আতঙ্কের চিন্তা চেপে বসেছিল তখনই। মায়ের কথায় বলে ওঠে, ঠিক আছে। নিরঞ্জন বেরোলেই দুজনে একসাথে আসছি তোমার ঘরে। মিনিট 10 ভেতরে দুজনে একসাথে ঢোকে মায়ের ঘরে। ছোট্ট দুধের শিশুটি তখনও বিছানায় শুয়ে ঘুমোচ্ছে। বর্ণালী দেখে মা গভীর চিন্তায় মগ্ন। পাশে এসে মাকে আওয়াজ দেয়, সমস্ত পৃথিবীর চিন্তা মাথায় নিয়ে বসে আছো, এটাই তো মনে হচ্ছে। এবার বলো কি বিপদ? মেজামাইকে ইশারায় বসার জন্য বলে তিনি শুরু করলেন। গতকাল সন্ধ্যায় তখনও নিরঞ্জনের বরের গাড়ি আসেনি অনুষ্ঠান বাড়ির সামনে। তখনই একটি পাগলপ্রায় মহিলা এই শিশুটিকে কোলে করে বসেছিল এবং খাওয়ার জন্য চিৎকার চেঁচামেচি করছিল। অনুষ্ঠান বাড়ির কয়েকজন ওকে খাবার দেওয়ার চেষ্টা করেছিল মনে হয়। তখনই আমার নজর পড়ে যায়। এক নজরে চিনতে পারি এই মহিলাটি আর কেউ না, আমাদের ঝর্ণা। এতখানি বলে মেয়ে জামাইয়ের দিকে তাকালেন। তখনই বর্ণালী জিজ্ঞেস করে,
ঝর্ণা মানে আমার ছোট বোন? হঠাৎ সেভাবে উদয় হলো কোথা থেকে? আর শিশুটিকে ছেড়ে গেলই বা কোথায়? বর্ণালীর মা বলতে শুরু করেন, যখন তিনি মেয়েকে দেখেছিলেন তখন থেকে আজ সকালের ঘটে যাওয়া ঘটনাগুলো সম্পূর্ণ বলে যেতে থাকলেন। অবশেষে বললেন, মাঝরাতে বাচ্চাটিকে পাশের বিহারী দম্পতির কাছে রেখে দিয়ে ঝর্ণা কোথায় চলে গেছে কাউকে কিছু না জানিয়ে। আমার আশঙ্কা নিজের জীবন বিসর্জন দেওয়ার জন্য মনে হয় চলে গেছে। কাল সন্ধ্যায় যখন আমি পুরনো বাসা বাড়িতে ছেড়ে এসেছিলাম তখনই কান্নায় ভেঙে পড়ে বলেছিল, মা, এই শিশু সন্তানটিকে তুমি সামলাও, আমি তোমাদের কাছে আসতে চাইনি। আমি তো কারো সাথে ভালো সম্পর্ক রাখিনি, তাহলে আমার বিপদের দিনে আমি কেন কারো দ্বারস্থ হতে আসব? কোন মুখে আসব? কেবল প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে এই শিশু সন্তানটি। একে নিয়ে আমি মরতেও তো পারলাম না, এমন কথাগুলো বলেছিল। তাই আমার আশঙ্কা যদি সেটাই হয় তাহলে ওর খোঁজ করা দরকার। বর্ণালীর সাথে নিরঞ্জন সবকিছু শুনে চমকে ওঠে। আজ বিয়ের দ্বিতীয় দিন, সন্ধ্যার আগেই তাকে শ্বশুরবাড়ি ফিরতে হবে বরের সাথে। সামাজিক নিয়ম রক্ষা করা অত্যন্ত আবশ্যক। তার ভিতরে এত বড় একটা বিপদ। সবকিছু চিন্তা করে মাথা ঘুরিয়ে যায় বর্ণালীর। ঠিক সেই সময় নিরঞ্জন সামলে নিয়ে বলে, বেশি চিন্তায় মাথা ঘামিও না, ঝর্ণাকে খোঁজার দায়িত্ব আমার, বাকিটা আমার উপরে ছেড়ে দাও। আমার কয়েকজন বন্ধুর উপরে ছাড়ছি বাকি বিষয়গুলো। আমার বন্ধুদের ভেতরে একজন পুলিশে চাকরিও করে। যতটা শীঘ্র সম্ভব সম্পূর্ণ ব্যবস্থা করার চেষ্টা করছি। ততক্ষণে শিশুটিকে যত্ন নেওয়ার চেষ্টা করুন। নিরঞ্জনের দুটি হাত চেপে ধরে বর্ণালী বলে ওঠে, ঝর্ণার জীবনে ভীষণ বিপদ উপস্থিত, এটা তো বুঝতে পারছি, কিন্তু এত ভালো শ্বশুরবাড়ি স্বামী ছেড়ে ওর এমন পরিস্থিতি হলো কেন? এর উত্তর তো আমায় খুঁজতেই হবে। আমার মন বসে যাচ্ছে। বোন যতই অন্যায় করে থাকুক তার পাশে আমি সব সময় থাকব। আমিও বেরোবো তোমাদের সাথে বোনকে খুঁজে বের করার জন্য। এভাবে তাকে হারিয়ে যেতে দিতে পারি না আমরা। যতদিন সুখে ছিল আমরা তার খোঁজ নিইনি, প্রয়োজন পড়েনি তাই নিইনি, কিন্তু এখন এভাবে হাত বেঁধে বসে থাকতে পারি না তো। নতুন বউয়ের দুটি হাত ধরে নিরঞ্জন বলে, বেশি চিন্তা করো না, আমি দেখছি তো সব কিছু। তবে এটা মাথায় রেখো, সন্ধ্যার ভেতরে কিন্তু আমাদের বাড়ি পৌঁছাতে হবে। সকলেই অতি আগ্রহে অপেক্ষায় থাকবে নতুন দম্পতিকে বরণ করে নেওয়ার জন্য। বাকি আমি ব্যবস্থা করে দিচ্ছি এর মধ্যেই। মায়ের কাছে আপাতত এই শিশুটি থাক, সাথে আয়ামাসিও আছে, অসুবিধা হবে না। দুটো দিন কোনো রকমের সামলানো প্রয়োজন, বৌভাত এবং ফুলসজ্জা হওয়া পর্যন্ত। না হলে বাড়িতে অশান্তি দাবানল জ্বলে উঠতে সময় লাগবে না। বর্ণালীর মা তখনই বলে ওঠে, না বাবা নিরু, যেটা সামাজিক নিয়ম সেটা তো মানতেই হবে। তাছাড়া ছোট মেয়ের দায়িত্ব এখন আমারও অনেকটাই। বড় মেয়ের শুভ দিনে তাকে কোনো বিপদের মধ্যে ফেলতে চাই না আমিও। তাই মা, তুই মন থেকে তৈরি হয়ে নে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য। এই দিনটা অনেক বছর অপেক্ষার পর এসেছে। তোর বোনের বিপদগুলো দেখার সময় অনেক আছে। নিরু বন্ধুদের দিয়ে খবরটা নেওয়ার চেষ্টা করবে বলেছে তো। দু চোখের কোণে অশ্রু এসে গেছিল বর্ণালীর। সেই অশ্রু দুহাতে মুছতে মুছতে বলে, বোনের এত বড় বিপদের দিনে আমি তোমায় একলা রেখে যাই কি করে? কিন্তু সেটাও মানতে হবে, এটাই হয়তো আমার পরীক্ষা। না, শ্বশুরবাড়িতে আমি যাব ঠিক সময়ে, আমার বরের হাত ধরে। বৌভাত ফুলসজ্জাও হবে সময় মতো। এই দুটো দিন মা তোমায় সামলাতে হবে সব কিছু। তবে আমি খবর নিতে থাকবো প্রতিটা মুহূর্তে। বর্ণালী এবং তার মাকে শান্ত করিয়ে নিরঞ্জন বন্ধুদের সাহায্য নেয় এবং পুলিশ স্টেশনে ঝর্ণার পরিচয়ের সাথে পুরনো একটি ফটো দিয়ে জেনারেল ডায়েরি করা হয়। তাছাড়া কয়েকজন বন্ধু ঝর্ণা তল্লাশিতে জুটে যায়। অনুষ্ঠান বাড়িতে আনন্দের ভেতরে একটা গভীর উদ্বেগের সৃষ্টি হয়। তার ভেতরেই সন্ধ্যার আগেই মেয়ে জামাইকে বিদায় করতে সমস্ত ব্যবস্থা নেন বর্ণালীর মা। ঠিক সময় মতন মেয়ে জামাইকে বিদায় করার পরে ছোট্ট শিশুটিকে নিয়ে পড়েন বর্ণালীর মা। সব থেকে আশ্চর্যের বিষয়, বৃদ্ধার কাছে বিনা কান্নাকাটিতে শিশুকন্যাটি সময় মতো খেয়ে নেয় এবং মাথায় পিঠে হাত বুলিয়ে দিলেই ঘুমিয়ে পড়ে। মনে হয় কতদিনের পরিচিতি। এমনভাবে সেদিনটা কেটে গেছিল বর্ণালীর মায়ের। পরের দিন মেয়ের বৌভাত থাকার জন্য সকাল থেকে কিছুটা ব্যবস্থা করে নেন বর্ণালীর মা। মেয়ের বাড়িতে ফুলসজ্জা তত্ত্ব পাঠানোর সব ব্যবস্থাই বর্ণালী করে রেখেছিল আগে থেকেই। সেইগুলো সময় মতো লোকজনের সাহায্যে তৈরি করে পাঠানোর ব্যবস্থা নেন। তবে মেয়ের কাছে জানিয়ে দেন বৌভাতের অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকতে পারছেন না। একেই মন ভালো নেই, তার উপরে ছোট্ট শিশুকন্যাটি তার কাছে থাকার কারণে।
নিরঞ্জন বৌভাতের আয়োজন করেছিল খুব সংক্ষেপে। কয়েকজন আত্মীয় এবং কিছু বন্ধুবান্ধব এবং পাড়া প্রতিবেশী ব্যতীত বৌভাতের অনুষ্ঠানে উপস্থিত কেউই ছিলেন না। নববধূর বেশে সজ্জিত হয়ে বৌভাতের অনুষ্ঠানে এসে বসলেও বর্ণালীর মুখে ছিল গম্ভীরতা। নিজেকে যতই সহজ করার চেষ্টা করেছিল ততই যেন কোনো এক আতঙ্কের কারণে সকাল থেকে বারবার জিজ্ঞাসা করে গেছিল নিরঞ্জনকে। নিরঞ্জনও কোনো সদুত্তর দিতে পারেনি। বন্ধুরা খোঁজে লেগেছিল, পুলিশ থানার থেকেও খোঁজ চলছিল ঝর্ণার। বৌভাতের সাথে শেষে ফুলসজ্জার শুরুতে দুজনে একসাথে হওয়ার পরে প্রথম কথা বর্ণালী বলেছিল, মানসিক অশান্তিতে রীতিমতো ভুগছি, তবুও তোমার সান্নিধ্য পাওয়ার আশায় উৎকণ্ঠিত হয়ে অপেক্ষারত। আজকে রাতটা সমস্ত চিন্তার থেকে বিরত হয়ে কেবল তোমায় খুশি করার জন্য চেষ্টা করে যাব। তখনই নিরঞ্জন হেসে ওঠে, বলে, এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে তোমার দায়িত্ব কিন্তু তোমার পিছু ছাড়বে না। এই ঝর্ণাই একদিন তোমাকে অসম্ভবভাবে অপমান করে তার শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল এক প্রকার। আমার মনে আছে, তোমার মুখ থেকেই শুনেছি, তোমার বোন বলেছিল আমি তোমাদের থেকে মৃত। তবুও বলবো, তুমি দায়িত্ব থেকে পিছিয়ে যেও না। আমি তোমার সাথে থাকলেও তোমার বোনের জন্য তোমার মানসিক চিন্তা যতটা, আমার কিন্তু ততটা নয়। তবুও আজকে রাতটার জন্য তুমি সানন্দে আহ্বান জানিয়ে মনটা খুশি করে দিলে। মৃদু হেসে বর্ণালী বলে, আজকে রাতটার জন্য প্রতিটি মেয়ে সারা জীবন অপেক্ষা করে, এটাই জেনে এসেছি আজ পর্যন্ত। তার উপরে তোমার মতন মহাপুরুষ আমার পথ চেয়ে দীর্ঘ এতটা বছর অপেক্ষা করার যে ধৈর্য ধরে রেখেছ, তার জন্য তুমি আমার কাছে সর্বদা প্রণাম্য। কিশোরী কাল থেকে তোমাকে পাশে পেয়েছি প্রতিটি মুহূর্তে, না হলে আজ আমি উঠে দাঁড়াতে পারতাম না। একথা স্বীকার করব সারা জীবন। মৃদু হেসে খানিকটা নিকটে এসে নববধূকে আলিঙ্গনে আবদ্ধ করে বলে নিরঞ্জন, রাত অনেক হয়ে গেল, সারাটা জীবন তো অপেক্ষা করিয়ে গেলে, আজ রাতটা কিন্তু বাঁধন ভাঙা ভালোবাসায় দুজন দুজনকে ভরিয়ে দিতে চাই, আর অপেক্ষা সহ্য হয় না। মুহূর্তের ভেতরে সমস্ত মানসিক চিন্তা দূর করে স্বামীর আলিঙ্গনে আবদ্ধ হয়ে বলে, আর অপেক্ষা করাবো না। আমি সম্পূর্ণ উন্মুক্ত খোলা বইয়ের পৃষ্ঠার মতো, তুমি সে পৃষ্ঠা এক একটি করে উল্টে পড়ে নিতে পারো নিজের মতো করে। কথাটা শেষ করেই লজ্জায় মুখ গুজে নিজেকে সমর্পিত করে প্রিয় মানুষটির নিকটে। ফুলসজ্জা রাতের মিলনের দুজনেই সম্পূর্ণ আনন্দিত ছিল, একে অপরকে সম্পূর্ণভাবে পেয়ে। অনেক রাত পর্যন্ত ভালোবাসায় পরিতৃপ্ত হয়ে দুজনেই গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। ভোর রাতে নিরঞ্জনের কানের কাছে ফোনটিতে পরপর দুটি মেসেজ ঢোকে। গভীর ঘুমে আচ্ছন্ন চোখ দুটি সে আওয়াজ খুলে যায়। চোখ দুটি মেলে পাশে ঘুমন্ত নববধূর দিকে তাকিয়ে দেখে পরিতৃপ্তিতে গভীর ঘুমে আচ্ছন্ন তার নববিবাহিতা স্ত্রী। হঠাৎ ইচ্ছে হলো সেই মুখে মৃদু চুম্বন করার। ঘুমন্ত অবস্থায় আজ বর্ণালীকে অপরূপ দেখাচ্ছে। এই সৌন্দর্য বয়স হওয়ার জন্য সামান্য মলিন হলেও তার কাছে ছিল পৃথিবীর সবথেকে সৌন্দর্যের প্রতিমূর্তি। মাথায় হাত বুলিয়ে ঘুমন্ত গালে হালকা একটি চুম্বন দিয়ে পাশ ফিরে ফোনটা হাতে তুলে নেয়। ফোনের মেসেজ বক্স দেখে চমকে ওঠে রীতিমতো। আর একবার পাশ ফিরে ঘুমন্ত বর্ণালীকে দেখে উঠে যায় ঘর থেকে। দরজার বাইরে এসে দেখে দুটো মেসেজ দুই বন্ধুর। দুজনেই প্রায় একই সময় মেসেজ পাঠিয়েছে। মেসেজটা ভালো করে পড়ে বুঝতে পারে গতকাল রাতে রেল লাইনে কাটা পড়েছে একটি মধ্যবয়স্কা নারী। তবে দেখে যতটুকু মনে হচ্ছে রাস্তায় ভবঘুরেদের মতো তার পরনের বেশভূষা। যে ছবিটি দিয়েছিল তার সাথে সামান্যটুকু মিল না। একবার দেখে যাওয়ার জন্য বলেছে। ডেড বডি রাখা আছে রেল পুলিশের আন্ডারে, এখন শনাক্ত করার ব্যাপারটা থেকে গেল। নিরঞ্জন সেখানে দাঁড়িয়ে রিপ্লাই করে, তোরা আমার বাড়ির কাছাকাছি কিছুক্ষণের মধ্যে এসে অপেক্ষা কর, আমি বেরোচ্ছি বাড়ি থেকে, সকলে একসাথে যাব রেল পুলিশের ওখানে। ঘুমন্ত নববধূকে তেমন অবস্থাতেই ছেড়ে ফুলসজ্জার ঘর থেকে বেরিয়ে যায় নিরঞ্জন। রাস্তায় এসে বন্ধুদের সাথে মিশে রেল পুলিশের ওখানে ডেড বডি দেখে মোটামুটি আন্দাজ করতে পারে এটাই ঝর্ণার মৃত শরীর। রেলের চাকায় দুখণ্ডিত হয়ে গেছে শরীরটা। তবু কিছুটা কিন্তু থাকার কারণে বলে একবার মাকে এনে দেখাতে হবে, কেননা আমি বহুদিন আগে দেখেছিলাম ঝর্ণাকে, শেষ মুহূর্তে দেখেছিল আমার শাশুড়ি মা। তোমরা সবাই অপেক্ষা করো, আমি একবার চেষ্টা করি ওনাকে আনার। সেই ভোরবেলাতে দৌড়ে যায় নিরঞ্জন বর্ণালীর নতুন বাড়িতে। বর্ণালীর মাকে কোনো রকমে বুঝিয়ে সুঝিয়ে রেল পুলিশের কাছে নিয়ে আসে। চাদরে ঢাকা মুখটা দেখেই বর্ণালীর মা চিৎকার করে ওঠে, এটাই তো আমার ছোট মেয়ে ঝর্ণা, দুদিন আগেই দেখেছি এমন অবস্থাতে, কি করে ভুলতে পারি।
ওর শরীরটা দেখে আমি থাকতে পারছি না এখানে, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো এখান থেকে। নিরঞ্জন বন্ধুদের সবকিছু বুঝিয়ে বর্ণালীর মাকে ছেড়ে আসে তার বাড়িতে। রেল পুলিশ শরীর ব্যবচ্ছেদের পরে ছাড়বে বিকেলের দিকে, তখনই মৃত শরীর হস্তান্তর করবে এমনটাই জানায়। তখনকার মতো বন্ধুদের সাথে ফিরে আসে নিরঞ্জন। বাড়িতে ফিরে এসেই বর্ণালীর মুখোমুখি হলে বর্ণালী জিজ্ঞেস করে, ভোরবেলায় কোথায় উঠে গিয়েছিলে আমাকে ঘুমন্ত অবস্থায় রেখে? বর্ণালীর হাত ধরে টেনে নিয়ে নিজের ঘরে বিছানায় বসিয়ে বলে, খুব বড় দুঃসংবাদ একটা। শ্বশুর বাড়িতে তোমার প্রথম দিনেই এমন দুঃসংবাদ সঠিক ছিল না। যাই হোক, দুঃসংবাদ তো দুঃসংবাদই। গতকাল রাতে ট্রেনে কাটা পড়েছে তোমার বোন। প্রথমটা আমি চিনতে পারিনি ঠিক মতো, তাই তোমার মাকে নিয়ে গিয়ে শনাক্ত করে এসেছিলাম। মা চিনতে পেরেছেন। দুদিন আগে এই পোশাকে দেখেছিলেন বিয়ে বাড়ির অনুষ্ঠানের সামনে। তারপরে থেকে ঘটে যাওয়া ঘটনা আমরা সকলেই জানি। আজ ভোর রাতে আমার ফোনে মেসেজ ঢুকেছে বন্ধুদের, তখনই এমন ঘটনা জানতে পেরে তোমাকে না জানিয়ে চলে গেছি। রেল পুলিশ সমস্ত কার্য শেষ করার পর বিকেলের দিকে মৃত শরীর আমাদের দেবে এমনটাই বলেছে। সমস্ত কথা শুনে মুহূর্তের জন্য অথর্ব হয়ে যায় বর্ণালী। দু চোখের কোণে অশ্রু জমা হলেও কোনো রকমের সামলে নিয়ে বলে, মেয়েটা নিজেই নিজের ভবিষ্যৎটা খারাপ করে দিল। ছেড়ে গেল একটি শিশু সন্তান, তবে এর কারণ আমি খুঁজে বের করবই। দুঃখ করে কোনো লাভ নেই, বুঝতে পারছি। সবাই আমাকে কষ্ট দেওয়ার জন্য এই পৃথিবীতে এসেছে। আমি তো সবার জন্য এগিয়ে গেছিলাম নিজের সব কিছু ভুলে। তাহলে আমার সাথে এমন কেন হয় বারবার? বর্ণালীর দুটি হাত নিজের হাতে নিয়ে বলে নিরঞ্জন, আসলে কি বলতো, যে মানুষটা প্রত্যেকের দায় দায়িত্ব মাথা পেতে সহ্য করে নেয়, তার উপরেই ঈশ্বর সমস্ত দায়িত্ব চাপিয়ে দেয়। এখন তৈরি হয়ে নাও, সন্ধেবেলা একবার যেও তোমাদের বাড়িতে। ওখানে ঝর্ণার মৃত শরীর নিয়ে আসবো একবার। বাকি দায়িত্বগুলো আমাদের উপর ছেড়ে দাও। হ্যাঁ, এটা তো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। ঝর্ণার সাথে কি এমন হয়েছিল সেটা জানা অত্যন্ত প্রয়োজন। আজকের এই দায়িত্বটা সম্পূর্ণ করে পরবর্তী পদক্ষেপগুলো নিয়ে নেব। তুমি নিজেকে সামলে রেখো, এইটুকুই অনুরোধ করলাম। সময় মতো ঝর্ণার পার্থিব শরীরের অন্তিম যাত্রা সম্পন্ন করে বন্ধুদের সাথে মিলে সেদিনটা নিরঞ্জন ও বর্ণালী তাদের নতুন বাসা বাড়িতে থেকে যায়। শ্মশান যাত্রা থেকে ফিরে নিরঞ্জনের সাথে আলোচনায় ঠিক করে নেয় ঝর্ণার সন্তানের সমস্ত দায় দায়িত্ব নেবে বর্ণালী ও নিরঞ্জন। তবে এখনকার মতো শিশুটি মায়ের কাছেই থাকবে। বিয়ের দুদিন পরেই দুজনেই অফিসে যাতায়াত শুরু করে দেয়। পরের সপ্তাহের ছুটির দিনে দুজনে মিলে পৌঁছে যায় ঝর্ণার শ্বশুর বাড়িতে। সেখানে গিয়ে জানতে পারে বছরখানেক আগে বাইক দুর্ঘটনায় ঝর্ণার স্বামী প্রতুলের মৃত্যু হয়। তখন 8 মাসের গর্ভাবস্থায় ছিল ঝর্ণা। তবে শ্বশুরবাড়ির ভাসুর দেওরদের দেখাশোনাতে সরকারি হাসপাতালে ঝর্ণার কন্যা সন্তান জন্ম নেয়। তারা বাড়িতে নিয়ে আসলেও ঝর্ণাকেই তার স্বামীর মৃত্যুর কারণ হিসেবে দোষী সাব্যস্ত করে এবং বিভিন্নভাবে অত্যাচার শুরু করে। শ্বশুর বাড়ি থেকে বারবার বলা হয় নিজের বাপের বাড়িতে ফিরে যাওয়ার জন্য, এখানে তার কোনো জায়গা হবে না। প্রথম কথা, তাদের ছেলে বাড়ির সম্মতি ছাড়া বিবাহ করেছিল ঝর্ণাকে। খানিকটা অসন্তুষ্ট তখন থেকে ছিল তারা। প্রতুলের মৃত্যুর পরে তার সম্পত্তির ভাগ দিতে চায়নি তার দেওর এবং ভাসুরেরা। নানানভাবে অত্যাচারিত হয়ে নিজের 4 মাসের শিশু কন্যাটিকে নিয়ে বাড়ি ছাড়তে একদিন বাধ্য হয়। বাড়ি ছাড়ার পর বাপের বাড়িতে গেছিল। সেখান থেকে খুঁজতে খুঁজতে দিদির নতুন বাড়ির সন্ধান পেয়েছিল। নিজেকে সবসময় দিদির অপরাধী বলেই মনে করত, কেননা দিদির অবাধ্য হয়ে বিয়ে করেছিল নিজের ইচ্ছায়। রাস্তায় বেরিয়ে কয়েকবার আত্মহত্যার চেষ্টা করতে গিয়েও থমকে গেছিল কেবলমাত্র কোলের শিশু কন্যাটির জন্য। তখনই ঠিক করে নেয় দিদির কাছে এই মুখ নিয়ে কোনোদিনও দাঁড়াবে না। নিজের শিশু কন্যাটিকে তার কাছে রেখে দিয়ে সে তার নিজের জীবন অবসান করে দেবে। সব কিছু শুনে বর্ণালী এবং নিরঞ্জন লোকাল পুলিশ থানায় যায়। তার বোনের হত্যাকারী হিসেবে অভিযোগ লেখায়। পুলিশ সমস্ত বিষয়টা বুঝে বোনের শ্বশুরবাড়ির সকলকে অ্যারেস্ট করে এবং আদালতে তোলার পরে তাদের বিরুদ্ধে কেস চলতে থাকে। তার মধ্যে শ্বশুরবাড়ির লোকজনেরা জামিনে মুক্তি পেয়ে যায়। বোনের শ্বশুরবাড়ির সাথে আদালতে মামলা চলতে থাকে। বোনের মেয়েকে নিজেরা দত্তক নেয় বর্ণালী ও নিরঞ্জন। দুজনে কর্মজগতে ফিরে যায় মায়ের কাছে শিশু কন্যাটিকে রেখে। বর্ণালী কখনো এই বাড়ি কখনো ওই বাড়ি, এইভাবেই চলতে থাকে তার জীবনযাত্রা। শিশু কন্যাটিও বড় হতে থাকে নতুন করে মা বাবার স্নেহ যত্নের ছায়ায়। ওদিকে উৎপল বিদেশে 4 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে সেখানে কর্মজীবন শুরু করে দেয়। আগে তবুও সম্পর্ক রেখেছিল। শেষে একদিন খবর এসেছিল সেখানকার একজন সহকর্মীকে নিজের জীবন সঙ্গিনী ভাবে বেছে নিয়ে
সেই থেকে স্থায়ীভাবে বসে গেছে। এদেশে ফেরার তার কোনো ইচ্ছাই নেই। মা বোনেদের ভুলে যাওয়াটাই তো আসল সম্পর্কের পরিচয়। কোনো এক শ্বেতাঙ্গিনীকে ভালোবেসে এখানকার গ্রিন কার্ড পেয়ে যায় ভাই উৎপল। সব কিছু জেনে বর্ণালী এটুকুই বলেছিল, আমার দায়িত্ব ছিল তাকে নিজের পায়ে দাঁড় করিয়ে দেওয়ার। প্রতিদান হিসেবে আমি কোনোদিনও কিছুই আশা করিনি। তবে কেবল এইটুকুই দুঃখ লাগে, অসময়ের দিনগুলোতে যারা তার পাশে বটগাছের ছায়ার মতো ডালপালা মেলে তার উন্নতির পথ সুগম করেছিল, নিজের পায়ে দাঁড়িয়ে তাদেরও ভুলে গেল। এটাই হয়তো মানুষের চরিত্র। আজ বর্ণালী আর মন খারাপ করে না। তার মনে এটাই শান্তি, সে সকলের জন্য যথাসাধ্য করতে পেরেছে। বর্ণালীর নিজেরও একটি পুত্র সন্তান হয়েছিল। নিজের ছেলের সাথে বোনের মেয়েটিকে মানুষ করেছিল নিজের সন্তান ভেবে। সমস্ত জীবনটা নিরঞ্জন সম্পূর্ণ সহযোগ করে গেছিল তার পাশে থেকে। মা দীর্ঘদিন বেঁচে ছিল তাদের সাথে। এখন বোনের মেয়েটিকে বিয়ে দেওয়ার পরে বোনের মেয়ের দায়িত্ব সম্পূর্ণ করতে পেরে খুশি ছিল বর্ণালী। সারাটা জীবন সকলের দায়িত্ব পালন করতে করতে হাঁপিয়ে উঠেছিল বৃদ্ধ বয়সে এসে। তবে একমাত্র সাহারা হয়ে দাঁড়িয়েছিল স্বামী নিরঞ্জন এবং একমাত্র সন্তান। তাদের নিয়ে খুশি ছিল বর্ণালী বাকি জীবনটা। গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।